ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়লো কাটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা, জম হয় অমর, আমার ভাইও যেন হয় অমর। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়লো কাটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা, জম হয় অমর, আমার ভাইও যেন হয় অমর। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়লো কাটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা, জম হয় অমর, আমার ভাইও যেন হয় অমর। জলটা থ্যাংক ইউ। নমস্কার 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 আপনাদের সবাইকে 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 নমস্কার। আপনাদের সবাইকে অজস্র শুভকামনা, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই স্মরণে সৌমিত্র অনুষ্ঠানে এবং সবাইকে শুভ কামনা জানাচ্ছি। সবাইকার দিন খুব ভালো কাটুক, আজকের দিনটা বিশেষ করে খুব ভালো কাটুক, ভাইয়েদের দিন খুব ভালো কাটুক, বোনেদের দিন খুব ভালো কাটুক। আজকে ভাইফোঁটা, আজকে কার্তিক মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া, এই দিনটা হচ্ছে ভাইফোঁটার দিন। তো আমি বলবো যে দেখুন, ভাইফোঁটা তো একটা ধর্মীয় অনুষ্ঠান বলেই আপনি বলবেন, এবং আমাদের যে কটা ধর্মীয় অনুষ্ঠান আছে আমি তো বলবো তাদের মধ্যে মানে এক্ষুনি সেরা বলে ফেলতে পারছি না, কেউ কেউ প্রতিযোগী থাকতে পারে ভালো অনুষ্ঠানের, একেবারে হৃদয় ছোঁয়া অনুষ্ঠানের কেউ কেউ এরকম প্রতিযোগী থাকতে পারে, ভাইফোঁটার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে, কিন্তু ভাইফোঁটা যে একেবারে প্রথম সারিতে থাকবে তাতে কোনো সন্দেহ নেই। আপনাদের একটা গল্প বলি, এই যে আমার বোনটি যে আমাকে ফোঁটা দিল তার গল্প। এই কিছুদিন আগে আমি একটু কলকাতার বাইরে ছিলাম, আমার স্ত্রীও কলকাতার বাইরে ছিলেন, তো একদিনের জন্য আমাকে কলকাতায় আসতে হয়েছিল। তা আমি ফোন করে বোনকে বললাম যে একটু যাব, আমাকে একটু দুপুরবেলা রাত্রির বেলা একটু রান্না করে দিতে পারবি, খেতে দেওয়ার ব্যবস্থা করতে পারবি, তা না হলে আমি বাইরে খেয়ে নেবো, কোনো চাপ নেই। 2 সেকেন্ডের একটা নিস্তব্ধতা, তারপরেই কালী পুজোয় যেরকম দম করে বাজি ফাটে না, সেই রকম করে, না পারবো না রান্না করে দিতে, তুমি দোকানে গিয়ে খাবে। কত বড় অসভ্যতা যে আমাকে বলছে যে অমুক তমুক, এই মানে সে ভয়ঙ্কর রেগে গেল। তো এই কথাটা আজকে ভাইফোঁটার দিন আপনাদের বলতে আমার খুব ইচ্ছে করলো যে এইরকমই একটা ব্যাপার আর কি। তো আপনারা তো দেখলেন, এবং শুধু এই স্মরণে সৌমিত্র অনুষ্ঠানে দেখবার জন্যই তো নয়, তার বাইরেও সত্যি সত্যি ভাইফোঁটার যে মন্ত্রটা সেটা আপনারা সকলে জানেন, ভাইফোঁটার যে মোদ্দা গল্পটা সেইটাও আপনারা সবাই খুব ভালো করে জানেন। সেটা হচ্ছে যমুনা জমকে ফোঁটা দিচ্ছে, ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়লো কাঁটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা, জম যেমন অমর, আমার ভাইও হয় তেমনি অমর। এই তো আমরা সকলে জানি, এটা নিয়ে কিছু বলবার ব্যাপার নেই। কিন্তু যেটা বলবার ব্যাপার আছে, এই যে জম আর যমুনা, যমুনা জমকে ফোঁটা দিচ্ছে, একটু ভেবে দেখুন, জম কিন্তু মৃত্যুর দেবতা, মৃত্যুর দেবতাকে বলছে জম যেমন অমর, আমার ভাইও সেই রকম অমর হোক, যমুনা যেমন জমকে ফোঁটা দেয় আমিও সেই রকম করে আমার ভাইকে ফোঁটা দিচ্ছি। এই যে জম আর যমুনা এরা কারা? না, জম আর যমুনা কারা আপনারা সকলে জানেন, মানে খানিকটা পর্যন্ত জানেন। যম মৃত্যুর দেবতা, এবং তিনি প্রথম মৃত্যুর জগতে প্রবেশ করেছিলেন। মৃত্যু কি সেটা তিনি প্রথম জানেন, এবং সেই কারণেই তিনি মৃত্যুর দেবতা এবং সেই সঙ্গে সঙ্গে ধর্মেরও দেবতা। তো সে না হয় হলো। আর যমুনা, যমুনা নদী,
এবং যমুনা নদীকে কিন্তু অনেকে দেবী বলে পুজো করেন, মানে তার মূর্তি রয়েছে, নীল বসনা, হ্যাঁ, তার হাতে পদ্ম, জল, তার বাহন হচ্ছে কচ্ছপ, মানে সবটা মিলিয়ে নদীর একটা চেহারা। এবারে আর একটা কথা বলি আপনাদের, এই যে যমুনা আর যম, এরা দুজনে কার সন্তান? যমুনার যম এই দুজন হচ্ছেন সূর্য আর তার স্ত্রী। তার স্ত্রীর নাম ছিল সংজ্ঞা, কিন্তু আমি একটা অন্য নাম বলবো। এই গল্পটা আপনারা যদি না জানেন তাহলে খুব দারুণ গল্প। সেটা হচ্ছে সংজ্ঞা সূর্যের তেজ সহ্য করতে পারতেন না, তার ফলে তিনি তার একটি প্রতিকৃতি তৈরি করেছিলেন, তার নাম ছায়া। এই সূর্য আর ছায়ার সন্তান হচ্ছেন যম আর যমুনা। ঋগ্বেদের সময় তার নাম ছিল জমি, পরে যমুনা, যমুনা নদী ইত্যাদি ইত্যাদি। এইবারে আমার একটা কথা মনে হয়, সেইটা আপনারা ভেবে দেখুন কথাটা গ্রহণ করবার মতন কিনা। সূর্য মানেই হচ্ছে তেজ, আগুন, তাপ। ছায়া মানে হচ্ছে যে একটা স্নিগ্ধতা, সূর্যের সেই তাপটা। অর্থাৎ তাপ এবং স্নিগ্ধতা দুটো পরস্পর বিপরীত না, এই দুটো পরস্পর বিপরীত একসঙ্গে মিলছে। তারপরে জন্ম হচ্ছে কার? যম, যে মৃত্যুর দেবতা, আর যমুনা যে নাকি নদী। নদী মানে জল, মানে প্রাণ। জল ছাড়া তো মানুষ বাঁচতে পারে না, জল ছাড়া এই পৃথিবী একেবারে অচল যাকে বলে, মানে তখনই ধ্বংস হয়ে যাবে জল যদি না থাকে। তাহলে জল হচ্ছে জীবন, যম হচ্ছে মৃত্যু। মৃত্যু আর জীবন এই দুটো একসঙ্গে গাঁটছড়া বাঁধছে এই যে ভাইফোঁটার যে গল্পটাতে। তো কেবলমাত্র যে যম আর যমুনার কথাই নয়, তার বাইরে আর একটাও তো গল্প আছে, আপনারা সকলে জানেন, কৃষ্ণ আর সুভদ্রা। সেই গল্পটা আমার নিজের ধারণা যম আর যমুনার সূত্র ধরেই এসেছে। সেটা হচ্ছে যে কৃষ্ণ যুদ্ধ করে ক্লান্ত হয়ে ফিরেছেন, তখন তাকে সুভদ্রা ওই রকম রাখি বেঁধে দিয়েছিলেন বা ওরকম ফোঁটা দিয়েছিলেন, ফোঁটা দিয়ে করেছিলেন, সে তো একটা হলো। কিন্তু এই যে মৃত্যু এবং জীবন, এই দুটোর একটা সম্মেলন আছে এই ফোঁটা দেওয়ার মধ্যে, এবং এখানে কোথাও একটা মৃত্যুকে অতিক্রম করে যাওয়ার একটা ব্যাপার রয়েছে। নচিকেতার গল্পের মতন আর কি। নচিকেতার বাবা তিনি একটা যজ্ঞ করছেন, তাতে করে সবাইকে খুব দান টান করছেন, কিন্তু নচিকেতা দেখলেন যত রুগ্ন গরু আছে সেইগুলোকে দান করছেন তিনি। তো তিনি বাবাকে গিয়ে বললেন যে আচ্ছা বাবা, আপনি আমায় কাকে দান করবেন? তো বাবা একবার বিরক্ত করলো, যাও বলেছেন, শোনেনি, আবার বলেছেন। তো খুব রেগে টেগে বলে তোকে যমকে দান করব। বলে বেশ, আমি তাহলে যমের কাছে যাই, আপনি যমকে দান করেছেন বলে নচিকেতা যমের কাছে চলে গেছেন। যম তখন বাড়ি নেই। 3 দিন ধরে নচিকেতা সেইখানে দৌড় ধরে বসে আছেন। তা যম ফিরে এসছেন, ফিরে এসে বলছে ছি 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 ছি, তুমি আমার কাছে এসেছো, তুমি এইরকম করে বসেছিলে আমার জন্য, আমার খুব খারাপ লাগছে, তুমি আমার কাছে 3টে বর চাও। তো এই 3টে বরের মধ্যে শেষ যে বরটা নচিকেতা চাইলেন সেটা হচ্ছে মৃত্যুর পরে কি হয়। যম কিছুতেই বলবেন না, তারপর শেষে তিনি এই জ্ঞানটা দিলেন আর কি। কিন্তু আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে মৃত্যুকে পার হয়ে যাওয়া, এই পার হয়ে যাওয়াটার একটা প্রকাশ, এই যে আকাঙ্ক্ষাটা, সেই আকাঙ্ক্ষাটার একটা প্রকাশ কিন্তু এই ভাইফোঁটার মধ্যে। এটা খুব, আমরা খুব মজা করি, আমরা খুব সত্যি সত্যি ভালোবাসি ভাইফোঁটার উৎসবটা, আমাদের কাছে সকলের কাছে খুব ভালো একটা দারুণ উৎসব। কিন্তু তার ভেতরে কিন্তু এই মৃত্যুকে উত্তীর্ণ হয়ে যাওয়ার ব্যাপারটা আছে। এবার আর একটা ছোট কথা বলি আপনাদের, সেটা হচ্ছে এই যে ভাই বোনের সম্পর্কটা, এই ভাই বোনের সম্পর্ক সম্পর্কে একজন মনোবিজ্ঞানী তিনি কি বলছেন আমি বাংলাতেই বলি আপনাদের। বলছেন যে এই যে ভাই বোন, এই ভাই বোন হলো জীবনের সবচেয়ে দীর্ঘস্থায়ী সহমর্মী সম্পর্ক, যা আমাদের আবেগ, বুদ্ধি, সহমর্মিতার বোধ আর আত্মপরিচয় তৈরিতে সাহায্য করে। যিনি বলছেন তার নাম হচ্ছে ডায়ানা বাউমরিল্ড। তো এই যে একটা ছেলে একটা মেয়ে, তার আস্তে আস্তে বড় হয়ে উঠছে,
তাদের দিয়ে নারী পুরুষ নির্বিশেষে যে একটা সোশ্যালাইজেশন যাকে বলে, একটা সামাজিকীকরণ, তার একটা শিক্ষা কিন্তু পাচ্ছি আমরা খুব ছোটবেলা থেকে। তো ভাইফোঁটা নিয়ে তো অনেক কথা বলা হলো, শেষ একটা গল্প বলি আপনাদের। এই গল্পটা আজকে ভাইফোঁটার দিনে যারা ভাই এবং যারা বোন তাদের সকলের জন্য আমার একটা গল্প, উড়িষ্যার গল্প। কোরাপুট জেলায় একটা গ্রামে একটি ছেলে আর একটি মেয়ে থাকতো, তারা ভাই বোন। খুব কম বয়সে তাদের বাবা মা মারা যান, অন্য আত্মীয় স্বজন কেউ নেই, তারা নিজেরাই দুজনে মিলে থাকে। তো একটু বড় হয়েছে, বড় হওয়ার পর তাদের যৌবন এসেছে। তখন গ্রামের লোকেরা নানান রকম সব কথা বলতে লাগলো, এই দুজন একসঙ্গে থাকে, এই তো আগুন আর ঘি ইত্যাদি ইত্যাদি, যা 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 সব বলে টলে লোকে আর কি, সেরকম বলতে লাগলো। তাতে তাদের খুব দুঃখ হলো, তারা সেই গ্রাম ছেড়ে দুজনে চলে গেল। কোথায় যাবে? এই অপবাদ তো সর্বত্র তাদের তাড়া করে বেড়াচ্ছে। তখন তারা দুজনে পাহাড় হয়ে গেল। কোরাপুট জেলায় একটি ভাইজু পাহাড় আর তার পাশেই বনজু পাহাড়, মানে জু মানে জি থেকে এসেছে আর কি, মানে সম্মান করে বলা হচ্ছে, এবং সেখানে মন্দিরও আছে। ভাইজু পাহাড়টা একটু বড় আর বনজু পাহাড়টা একটু ছোট, এই দুজনে অভিমানে পাহাড় হয়ে গেল। কি গল্পটা দারুণ না? তাহলে আজকের মতো শেষ করি ভাইফোঁটার কথা। এরপর আপনারা অনেকে মন্তব্য করেছেন, খুব চমৎকার চমৎকার সব মন্তব্য আসে, এমনি প্রশংসা করে, কখনো কখনো সমালোচনা করেও মন্তব্য আসে। সেই সমালোচনাগুলো নিয়ে আমরা নিজেদের মধ্যে আলোচনা করি এবং সেই সমালোচনা অনুযায়ী নিশ্চয়ই আমাদের অনুষ্ঠান খানিকটা আমরা পাল্টে দেবার চেষ্টা করছি, ভাবনা চিন্তা করছি। সেটা হয়তো এই নভেম্বর মাস থেকে আপনারা টের পাবেন। কিন্তু দুটো মন্তব্য আমি একটু পড়ে শোনাবো আপনাদের, এবং তাই নিয়ে আমার যা বলবার আছে সেটা বলবো। তাহলে পুরাণ কথার পর এবার মন্তব্য। হ্যাঁ, মানে সত্যি সত্যি খুব চমৎকার সমস্ত মন্তব্য আসছে কিন্তু। হ্যাঁ, আমরা মন্তব্যের অংশটা পড়বো আর অন্তত একটা করে চিঠি পড়বো। আপাতত মন্তব্য পড়ি। যেমন গুল্লু মজুমদার, তিনি একটা মন্তব্য করেছেন। ওই গীতায় বলা হয়েছিল যে আমরা সকলেই ব্রহ্মের অংশ, অথবা আমরা সকলেই ব্রহ্ম, ইত্যাদি ইত্যাদি, এই সমস্ত নিয়ে কথাবার্তা হয়েছিল। তো তার সূত্র ধরে উনি লিখছেন যে আমি যে ব্রহ্মের অংশ, তাহলে সব মানুষ কেন হিংসা হানাহানি করে? পরমের শক্তি তো সবাই পাবে। খুব ভালো প্রশ্ন। এর উত্তর হিসেবে যেটা বলবার সেটা হচ্ছে যে হ্যাঁ, আমরা সবাই ব্রহ্ম, আমরা সবাই ব্রহ্মের অংশ, আমরা সবাই ব্রহ্ম নামক সাগরের ঢেউ, আমরা সবাই ব্রহ্ম নামক সূর্যের রশ্মি, সব ঠিক আছে। কিন্তু এইটা হচ্ছে একটা খেলা যে আমাদের একটা মায়া দিয়ে আবৃত করে রাখা হয়েছে। অর্থাৎ ধরুন আপনি অন্ধকারের মধ্যে আছেন, অন্ধকারের মধ্যে আপনি কিছু দেখতে পাচ্ছেন না, তখন আপনি হাঁটা চলা করতে গিয়ে ধাক্কা লাগে। তো ঠিক সেই রকম করে আপনি একটা মায়ায় আবৃত হয়ে আছেন। সেই মায়া আপনাকে অনবরত এই সমস্ত হিংসা হানাহানি ইত্যাদি ইত্যাদি, এই হিংসা হানাহানিগুলো কিসের থেকে তৈরি হয়? অহংয়ের থেকে তৈরি হয়। আপনার ভেতরে যে রিপুটা জেগে ওঠে সেটা আমি 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 এই আমির বোধ থেকে তৈরি হয়। তো সেইটা কিন্তু পুরোটা মায়া। জ্ঞান দিয়ে এই মায়ার বন্ধনটা ছিন্ন করা যায়, সেইটা আমরা অনেকেই পারি না। এই হচ্ছে আমার উত্তর। আর একটা পড়ে শোনাই। এটা লিখেছেন মধুবন্তী মজুমদার, মানে তার যে ইমেল আইডি তার থেকে বোঝা যাচ্ছে মধুবন্তী মজুমদার। তিনি বলছেন, প্রণাম নেবেন, আপনার দেশের বাড়ির দুর্গাপুজোর ছবি বা ভিডিও আগামী বছর যদি দেখান খুব ভালো লাগবে। নিশ্চয়ই আপনারা খেয়াল করে দেখবেন যে আমার দেশের বাড়ির এই যে কলাবউ চানের একটা ছোট্ট ভিডিও কিন্তু দেখানো হয়েছে। ছোটবেলায় আমিও কলাবউকে গণেশের বউই ভাবতাম,
তবে নবপত্রিকা কেন গণেশের পাশেই থাকে এর কি কোনো বিশেষ ব্যাখ্যা আছে? খুব ভালো প্রশ্ন, এটা খুব ভালো প্রশ্ন। দুটো কারণ আছে, প্রথমটা কারণ, দ্বিতীয়টা ব্যাখ্যা। কারণ যেটা, সেটা হচ্ছে যে হ্যাঁ, আসলে বেশিরভাগ মানুষ কলা বউকে গণেশের বউ বলে মনে করে এবং সেই কারণে গণেশের পাশে রাখে, এটা হলো একটা। আর কারণ যেটা, তাৎপর্য যেটা, সেটা হচ্ছে যে গণেশ হচ্ছেন সিদ্ধির দেবতা। এই সিদ্ধির সঙ্গে কিন্তু ফলনের একটা সম্পর্ক আছে, সিদ্ধির সঙ্গে কিন্তু ফসলের একটা সম্পর্ক আছে। কলা বউ তিনি তো শেষ পর্যন্ত লক্ষ্মী, লক্ষ্মী তার মধ্যে রয়েছেন, কলা বউয়ের মধ্যে ধান তো থাকে, ফলে তিনি তো লক্ষ্মী। এই লক্ষ্মীর সঙ্গে গণেশের একটা সংযোগ আছে, সেই সংযোগের একটা গল্প আপনাদের বলেছিলাম, গণেশ আর লক্ষ্মী যথার্থ জায়গায় তারা দুজনে কখনো আলাদা হন না। তো এখানেও ওই কারণেই গণেশের পাশেই কলা বউকে রাখা হয়। এবার তাহলে গীতা নিয়ে দুটো চারটে কথা বলি। এবারে গীতার কথা, গীতার কথা বলতে বলতে এর আগে যেটা বলেছিলাম সেটা হচ্ছে এই যে কৃষ্ণ অর্জুনকে বলছেন যে দেখো অর্জুন, এই সমস্তটা আগে থেকে নির্ধারিত হয়ে আছে, এই মানুষগুলো সকলে মরে যাবে, এই মানুষগুলো কেউ মরবে না, মানে এদের আত্মা থেকে যাবে। তুমি খুব, তোমার একটা ছোট কর্ম আছে, সেই কর্মটা তোমাকে করতে হবে, তার বাইরে সমস্তটা নির্দিষ্ট হয়ে আছে। তাই যদি হয় তাহলে আমি কেন কাজ করতে যাব? সবটাই তো ঠিক করা আছে, সবটাই তো হবে, অবধারিত ভাবে হবে, তাহলে আমি এটার মধ্যে কাজকর্ম করতে যাই কেন? তাহলে আমি এর মধ্যে, গীতা কোথাও একটা এইরকম করে একটা নিশ্চেষ্টতার ধর্ম তৈরি করে দেবার চেষ্টা করছিল কি না, মানে গীতার এই রকমের একটা ব্যাখ্যা কোথাও করা যায় কি না, এটা নিয়ে পরে কথা যাবে। এই যে এইটা গীতার খুব ঠিক ব্যাখ্যা নয়, মানে এই সঙ্গে সঙ্গে তো এটাও মনে রাখতে হবে যে কৃষ্ণ অর্জুনকে বলছেন এইটা তোমার কর্তব্য, এই কর্তব্যটা তোমায় করতে হবে অর্জুন, এইটার জন্য তুমি এসেছো। কাজে কাজে কর্তব্য করার পক্ষে গীতা বলছেন। এখানে আর একটা কথা, এই যে শ্লোকটা সেটা আপনারা সকলে খুব ভালো করে জানেন, তবু আমি একটু পড়ে শোনাই আপনাদের। খুবই বিখ্যাত শ্লোক, বাসাংসি জীর্ণানি যথা বিহায় নবানি গৃহ্ণাতি নরোপরাণি তথা শরীরাণি বিহায় জীর্ণান্যানি সংয়াতি নবানি দেহি। মানুষ যেমন জীর্ণ বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র পরে, তেমনি জীবাত্মাও জীর্ণ শরীর ত্যাগ করে নতুন শরীর ধারণ করে। অর্থাৎ আমার এই যে শরীরটা, এটা যখন জীর্ণ হয়ে যাবে আমি এটাকে ত্যাগ করব, ত্যাগ করে আমার যে আত্মা, সেই আত্মা নতুন আর একটা শরীর ধারণ করবে, যেটা পরজন্মর কথা বলা হয়, পুনর্জন্ম, আবার নতুন করে জন্ম নেওয়া ইত্যাদি ইত্যাদি সমস্ত কথাবার্তা বলা হয়। কিন্তু এই যে কথাটা, এই কথাটা খুব চালু কথা, আমরা সবাই জানি এই কথাটা, কিন্তু এই কথাটাকে একটু পরখ করে দেখে নিই। এটা কিন্তু বিজ্ঞান স্বীকার করে না, বিজ্ঞান পরজন্মের কথা স্বীকার করে না, বিজ্ঞান পুনর্জন্মের কথা স্বীকার করে না। এইটা নিশ্চয়ই আপনারা ভাববেন না যে স্মরণে সৌমিত্র কোনো বিজ্ঞান বিরোধী অনুষ্ঠান, একেবারে না। বিজ্ঞান অসম্ভব গুরুত্বপূর্ণ, এবং এই যে আমি কথা বলছি সেটা বিজ্ঞানের মারফত আপনাদের কাছে পৌঁছে যাচ্ছে, সমস্তটাই বিজ্ঞানের ব্যাপার, মানে বিজ্ঞানকে অস্বীকার করার মতো মূঢ়তা আর কিছু হতে পারে না। কিন্তু এটাও আমাদের মেনে নিতে হবে কোথাও যে বিজ্ঞান এখনো পর্যন্ত সবটা কিন্তু জানতে পারেনি, মানে এখনো পর্যন্ত সে এগিয়ে চলেছে, নানান রকম আবিষ্কার করতে 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 এগিয়ে চলেছে, কিন্তু এখনো পর্যন্ত এরকম বিশ্ব পৃথিবীতে অনেক কিছু আছে যেগুলো বিজ্ঞান আয়ত্ত করতে পারেনি, তার কোনো ব্যাখ্যা এখনো পর্যন্ত দিতে পারেনি। এটাকে যদি আমরা সেই রকম করে ধরে নিই, এবং সেই সূত্র ধরে আপনাদের আর একটা কথা বলি, এই ধরুন আমি কে? সাধারণভাবে আমরা যেটা বলি সেটা হচ্ছে যে আমার শরীরটাকে আপনি আমি বলে ভাবছেন, আপনি আপনার নিজের শরীরটাকে আমি বলে ভাবছেন।
আমরা প্রত্যেকেই এই রকম করে বলি, আধুনিক যুগের মানুষ অন্তত বলি। কেন আধুনিক যুগের মানুষ কথাটা বললাম সেটা পরে আপনাদের বলবো, শোনাবো। সেটা হচ্ছে যে মুহূর্তে একজন মানুষ মারা গেলেন সেই মুহূর্তে তার শেষ হয়ে গেল। আমরা বলি যে তিনি আর নেই, এরকম কথা বলি না, তিনি আর নেই। কিন্তু সত্যি সত্যি দেহটাই কি একজন মানুষ? আমি অন্য সমস্ত ছেড়ে দিই, শুধু দেহ তো মানুষ নয়। আচ্ছা বেশ, মনের কথা বললাম, তারও গভীরতর স্তরে চেতনার কথা বললাম। আমি যদি অত সব জটিলতার মধ্যে নাও যাই, যদি আপনি শুধু দেহটাকে আপনি বলে মনে করেন, দেহ তো আসলে একটা যন্ত্র। মানে বিজ্ঞান খুব পরিষ্কারভাবে ডাক্তাররা বলে দিতে পারেন। ডাক্তারদের আপনারা এমনি পড়েছেন, শুনেছেন, ডাক্তারবাবুর সঙ্গে কথা বলেছেন, বা আমাদের এই ইউটিউবে প্রচুর পরিমাণে ডাক্তারের নানান রকম কথাবার্তা আসে। এবং ডাক্তারকে যদি জিজ্ঞেস করা যায়, আচ্ছা এটা আমার কেন হচ্ছে, এটা কেন হচ্ছে জানেন তো, আসলে এইটার ফলে এইটা হচ্ছে, তার ফলে এইটা হচ্ছে, তার ফলে এইটা হচ্ছে, একদম মেশিন যেরকম করে ব্যাখ্যা করে দেওয়া যায়, মেশিনের এই জায়গাটা গন্ডগোল হচ্ছে তার কারণ এইখান থেকে এইটা, সেই রকম করে ডাক্তারবাবুরা ব্যাখ্যা করে দিতে পারেন। আপনি কি সত্যি বিশ্বাস করবেন যে আপনি আসলে একটা মেশিন? আপনার ভেতরে তো কোথাও একটা অন্য মেশিনের অতিরিক্ত একটা কিছু রয়েছে তো। এবং আমাদের যারা মুনি ঋষিরা তারা বিশ্বাস করেছেন যে এমন একটা কিছু রয়েছে যেটা কখনো শেষ হয় না, যেটা অনন্ত, যেটা অনন্ত যুগ আগে থেকে অনন্ত যুগ পরে পর্যন্ত প্রবাহিত হয়ে এসেছে। দেহটা কোনো গুরুত্বপূর্ণ ব্যাপার নয়। তো প্রাচীন মিশরের কথা আমরা জানি। মিশরে ফারাওদের যখন কবর দেওয়া হতো, সেই সঙ্গে ধনরত্ন এই সেই অমুক তমুক দাস দাসী সব তার সঙ্গে পুরে তাদের একসঙ্গে কবর দেওয়া হতো পিরামিডে। তার কারণ মনে করা হতো যে ফারাও ওখানে জেগে উঠবেন এবং জেগে উঠে তিনি যেন কোনো রকমের তার স্বাচ্ছন্দ্যের কোনো অসুবিধে না হয়। এই যে দেহটাকে দেহ সর্বস্ব একটা ভাবনা, এইটা আমাদের ছিল না। আমাদের যেটা, সেটা হচ্ছে আমি এই দেহটা পরিত্যাগ করলাম, পরিত্যাগ করে আমি একটা নতুন দেহ পেয়ে গেলাম। আমার এই দেহটা এই কাজ করবার জন্য এখানে এসেছিল, এই কাজগুলো আমার করা হয়ে গেল, ব্যাস আমার কাজ শেষ। এই যে খাঁচাটা, এই খাঁচাটার কাজ শেষ, এই খাঁচাটাকে আমরা ফেলে দিই। এইটা হচ্ছে তাহলে এই যে আমাদের যে ভাবনা, যে একটা জীর্ণ বস্ত্রের মতন করে পরিত্যাগ করব, এই ভাবনাটা। এবং এইটা কিন্তু আমাদের যে ভাবনা চিন্তার মধ্যে সেটা কিন্তু আছে, ভেবে দেখুন। আমরাই তো বলি উনি দেহ রক্ষা করেছেন, বা আমরাই তো বলি উনি দেহ ত্যাগ করেছেন। দেহটা ছেড়ে চলে গেছেন। স্বামী বিবেকানন্দ যখন প্রয়াত হলেন, তারপরে একবার শশী মহারাজকে স্বামী বিবেকানন্দ স্বপ্নে বললেন যে যেমন করে লোকে থুতু ফেলে তেমনি করে আমি এই দেহটাকে ছেড়ে চলে গেছি। এই যে ভাবনাটা, এই ভাবনাটার সঙ্গে তুলনা করা যায় অন্য আরেকজন, তিনিও খুব প্রাচীন, বহু প্রাচীন সভ্যতার একজন খুব বড় মাপের দার্শনিক। তার নাম হচ্ছে সক্রেটিস। সক্রেটিসকে আপনারা সকলেই জানেন, এবং আমার খুব এটা আপনাদের বলতে খুব ভালো লাগছে যে আমি গ্রিসে গিয়েছিলাম, গিয়ে নানান জায়গায় ঘুরেছিলাম, এবং আমাদের গাইড বললেন যে ওই যে ওইটা দেখছেন সেটা একটা মাঠ, এমনিতে এখন মাঠ হয়ে গেছে, ওইখানে সক্রেটিসকে হেমলক, খুব সাংঘাতিক বিষ, সেই বিষ খাইয়ে মেরে ফেলা হয়েছিল। তার মৃত্যুদণ্ড হয়েছিল, তো বিষ খাইয়ে মেরে ফেলা হয়েছিল। সেই মাঠটা আমি দেখে এসেছি, আমার মনে পড়ছে আর কি, তারের জালের ভেতর দিয়ে সেই মাঠটা আমি আমার কল্পনায় দেখতে পাচ্ছি। তো সেই সক্রেটিসকে যখন বলা হয় যে আচ্ছা আপনাকে আমরা কিভাবে সৎকার করব, সক্রেটিস বলেছিলেন আমার দেহটা নিয়ে ভাবছো কেন, সে যা ইচ্ছে তাই করো, আমি তো আমার ওই দেহটা নই,
আমি তো আমার ওই দেহটা নই, দেহের বাইরে অন্য আরো একটা কিছু, অন্য আরো ব্যাপকতর, গভীরতর, উদারতর, ব্যাপ্ততর কোনো একটা কিছু। এইটা হচ্ছে আমি, এইটা হচ্ছে আমরা। আমরা প্রত্যেকে এরকম করে যদি ভাবি, তাহলে এই সংসারে আমাদের যে দায়িত্ব, আমাদের যে কর্তব্য, সেই সম্পর্কে আমাদের একটা অন্য রকমের গরিমা তৈরি হয়ে যায় না, দায়িত্ব বোধ তৈরি হয়ে যায় না। গীতার কথা আজকে এই পর্যন্তই থাক। এরপরে আপনাদের একটা চিঠি পড়ি, তারপর এই দৈনন্দিন যে প্রাত্যহিক সমস্যা তাই নিয়ে স্বামী সোমেশ্বরানন্দজি বই থেকে আপনাদের পড়ে শোনাব। চিঠিপত্রের শুরুতে আসুন আপনাদের একটু মন ভালো করে দিই। আমরা একদম গোড়া থেকে বলে আসছি না যে আপনারা চিঠি লিখুন, ছবিও পাঠান। বাড়িতে কোনো অনুষ্ঠান হচ্ছে, যে কোনো ধরনের অনুষ্ঠান, তার ছবি পাঠান। আর আপনারা যারা চিঠি লিখছেন, ইচ্ছে করলে আপনারা নিজেদের ছবিও পাঠাতে পারেন। তো মালা সাহা, তার বাড়িতে লক্ষ্মী পুজো হচ্ছে, সেই লক্ষ্মী পুজোর ছবি পাঠিয়েছেন। দেখুন, ছবি দেখুন। মালা সাহার বাড়িতে লক্ষ্মী পুজো হচ্ছে, তার ছবি। না, মালা সাহার চিঠিটা পড়বো না, তার কারণ এর আগে আমি রেডিওতে যে অনুষ্ঠানটা করতাম, সেই অনুষ্ঠান নিয়েই মালা সাহা লিখেছেন, সেইটা তো ফেলে চলে এসেছি। বরং আমি এখন যে চিঠিটা পড়ব সেটি লিখেছেন দেবাশিস ঘোষ। দেবাশিস ঘোষের চিঠিটা একটু পড়ে শোনাই। দেবাশিস ঘোষের ছবিও একটু দেখিয়ে দিলাম আপনাকে। চিঠিটা হলো, প্রিয় সৌমিত্রবাবু, প্রথমেই আপনাকে এবং স্মরণে সৌমিত্র অনুষ্ঠানের সঙ্গে যুক্ত সকলকে জানাই শুভ সকাল। আপনি বেশ কয়েকদিন ধরে আমরা কি করে আমাদের প্রাত্যহিক জীবনের বিভিন্ন সমস্যার সমাধান করব সেই সম্বন্ধে স্বামী সুরেশ্বরানন্দ মহারাজের উপদেশ পাঠ করে চলেছেন। সুরেশ্বরানন্দ নন, সোমেশ্বরানন্দ মহারাজ। প্রথমেই বলি, মানুষ জন্মগ্রহণের পর থেকেই বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়। এই সমস্যা থেকেই মানসিক অবসাদের সৃষ্টি হয়। এর থেকে মুক্তি পাওয়ার জন্য আমাদের চিন্তা ভাবনার পরিবর্তনের প্রয়োজন। আমরা প্রায় প্রত্যেকেই যে কোনো বিষয়ে ইতিবাচক চিন্তা না করে নেতিবাচক চিন্তা করে থাকি। উদাহরণস্বরূপ বলি, আমাদের সন্তানেরা কোথাও গেছে, সেখান থেকে যে সময় ফেরার কথা সেই সময় পেরিয়ে যায়, তখনই আমরা তার কোনো ক্ষতি হয়েছে এটা ভাবতে আরম্ভ করি। এটা ভাবি না যে সে কোনো ভালো কাজে আটকে গেছে, সেই জন্য দেরি হচ্ছে। তাই আমার মনে হয় আমাদের সমস্যা ইতিবাচক চিন্তা দিয়ে সমাধান করা উচিত। চিঠি এখানে শেষ করলাম। দেবাশিস কুমার ঘোষ, রামরাজাতলা, হাওড়া। সবসময় ইতিবাচক চিন্তা আসে না তো। মানে ধরুন, আপনার সন্তান কোথাও একটা গেছে, সন্ধে 6টার মধ্যে ফেরার কথা, তার রাত্রি 9টা, 9:30 বেজে গেল, সেক্ষেত্রে সে ভালো কাজে আটকে পড়েছে, এটা সাধারণভাবে হয় না। কিন্তু যেটা সোমেশ্বরানন্দজি বলতে চাইছেন, বা আমরা বলবো, তার সূত্র ধরে আমরাও হয়তো কিছু কথা বলবো এরপর, সেটা হচ্ছে যে হ্যাঁ, ইতিবাচক চিন্তা করা খুব ভালো, এবং পুরোটা নেতিবাচক চিন্তা না করে খুব ঠান্ডা মাথায় পুরো ব্যাপারটাকে বিবেচনা করা, বিচক্ষণতার সঙ্গে, এইটা খুব জরুরি বলে মনে হয়। যাই হোক, আপনার চিঠির জন্য অসংখ্য ধন্যবাদ। চিঠিপত্র শেষ। এইবারে আমরা আমাদের যে দৈনন্দিন সমস্যা, তার সমাধানে স্বামী সোমেশ্বরানন্দ কি বলছেন তাই নিয়ে কথা বলবো। এবারে তাহলে দৈনন্দিন সমস্যা ও তার সমাধান নিয়ে স্বামী সোমেশ্বরানন্দজির লেখা থেকে পড়ে শোনাবার আগে আমি একটা কথা বলি। স্বামী সোমেশ্বরানন্দজি একটা উদাহরণ দিচ্ছেন যে আপনার ছেলে পরীক্ষায় খুব খারাপ রেজাল্ট করেছে, তার ফলে আপনার ভেতরে কি কি ধরনের প্রতিক্রিয়া তৈরি হতে পারে। আর ছেলে খুব খারাপ রেজাল্ট করেছে বা মেয়ে খুব খারাপ রেজাল্ট করেছে, যা হোক, কিছু হোক না কেন, এইটাকেই ধরে না থেকে আমি যদি বলি যে এর ফলে আপনার কি হচ্ছে, যাকে খুব সোজা কথা বলি, প্রেস্টিজ পাংচার হয়ে যাচ্ছে, তাই তো? মানে আপনার যে সামাজিক সম্মান, সেই সামাজিক সম্মানটা নষ্ট হচ্ছে। এই সামাজিক সম্মানটা নানান কারণে নষ্ট হতে পারে।
ধরুন এরকমটা হতে পারে যে আপনি অফিসে এমন একটা কাজ করে ফেলেছেন, লোকে বলছে এই বাবা ছি 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 ছি, এইরকম একটা ভুল করে ফেললো, এইটা একটা সামাজিক সম্মান নষ্ট হওয়ার ব্যাপার হতে পারে। আজকাল যে বাজার পড়েছে, রাস্তায় ঘাটে কেউ আপনাকে একটা দুম করে অপমান করে দিল, আপনি ভাবলেন আমি একটা এই পাড়ার একেবারে পুরনো বাসিন্দা, আমাকে লোকের চোখের সামনে এইরকম করে অপমান করে দিল, এই সমস্ত নিয়ে আপনার ভেতরে খুব একটা দুঃখ কষ্ট ইত্যাদি 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 নানান রকম হতে পারে। তো এইগুলো সমস্তটা তো হতে পারে। এইবারে ধরুন ছেলের ভবিষ্যৎ অন্ধকার নিয়ে সোমেশ্বরানন্দজি কি বলছেন তার সূত্র ধরে আমি বাকিগুলো নিয়ে বলবো। সত্যি কি তাই? হ্যাঁ, এই রেজাল্ট নিয়ে ভালো কলেজে সে চান্স পাবে না, কিন্তু ভালো কলেজে সব ছাত্রই কি ব্রিলিয়েন্ট রেজাল্ট করে? খারাপ কলেজে সব ছাত্রই খারাপ রেজাল্ট করে? আসলে ভালো কলেজে ভর্তি হতে না পারলে সে ভবিষ্যতে কি করবে? কেরানিগিরি করবে? জীবনে একবার ব্যর্থ হলেই সমস্তটা নষ্ট হয়ে গেল, এইটা ভাবছেন কেন? আপনাদের একটা গল্প বলি। অমর্ত্য সেন ঢাকায় একটা স্কুলে পড়তেন, খুব বাচ্চা বয়সে, কম বয়সে। ওর বাবা ঢাকায় ছিলেন, খুব বাচ্চা বয়সে পড়তেন সেখানে, ওর জীবনীতে আছে। তো সেখানে উনি অনেকদিন বাদে তখন বড় পুরস্কার পেয়ে গেছেন, অর্থনীতির যে নোবেল যাকে বলা হয় সেই নোবেল পুরস্কার পেয়ে গেছেন। তিনি ঢাকায় গেছেন, তো সেই স্কুল থেকে তাকে ডাকা হয়েছে যে আপনি একটু আসুন আমাদের এখানে। তো অমর্ত্য সেন গেছেন, যাওয়ার পর যা যা হবার সেগুলো হয়েছে। এইবারে সেই স্কুলের যিনি কর্মকর্তা, মানে সর্বাধিনায়ক যাকে বলে, প্রিন্সিপাল হতে পারেন, রেক্টর হতে পারেন, যা কিছু হতে পারেন, তিনি বলছেন যে আপনাকে একটা কথা বলি, আপনি যখন আসবেন বলে ঠিক হলো তখন আমরা চেয়েছিলাম যে ছোটবেলায় আপনি কিরকম কি রেজাল্ট করেছেন সেইটা আমরা নোটিশ বোর্ডে টাঙিয়ে রেখে দেবো, যাতে সেইটা দেখে আমাদের এখনকার যারা ছাত্র তারা খুব অনুপ্রাণিত হতে পারে। তা দেখলাম আপনি খুব একটা ভালো রেজাল্ট করেননি, নোটিশ বোর্ডে ওটা দেওয়া গেল না। তার মানে অমর্ত্য সেনের মতন মানুষ কিন্তু স্কুলে, ওই স্কুলটা ওর একদম পছন্দ ছিল না, কম বয়সে স্কুলে ভালো রেজাল্ট করেননি। এমনটা হতেই পারে যে একজন খারাপ ফল করেছে একটা, তাতে করে জীবনটা তো ধ্বংস হয়ে যেতে পারে না, হয় না কখনো। তাহলে আপনার ছেলের ভবিষ্যৎ, বা আপনি একটা ভুল করে ফেলেছেন অফিসে, তার ফলে আপনার সর্বস্ব নষ্ট হয়ে গেল, আপনার জীবন ধ্বংস হয়ে গেল, আপনি আর কোনোদিন প্রমোশন পাবেন না, আপনার জীবনে কি হবে, হায় হায় হায়, এইটা ভাববার কোনো রকমের কোনো কারণ নেই। 2 নম্বর, লোকে কি বলবে? ছেলের রেজাল্টের কথা যদি বলি, যে লোকের বাড়ির ছেলের রেজাল্ট খারাপ হয় না, তারাও একটু মুখ চুন করে থাকে হয়তো, কিন্তু অত ভেঙে পড়ার কিছু নেই। কেউ খারাপ রেজাল্ট করে, কেউ ভালো রেজাল্ট করে, তাই নিয়ে লোকে কি বলবে, আর লোকে কি বললো না বললো সেটা নিয়ে অত পাত্তা দিতে গেলে সত্যি সত্যি চলে না, আপনি ভেবে দেখবেন। তারপরে ধরুন আমি যদি বলি যে আমার সমস্ত স্বপ্ন চূর্ণ হয়ে গেল, আর সমস্ত স্বপ্ন যদি এত ঠুনকো কারণে চূর্ণ হয়ে যায় তাহলে আপনার স্বপ্ন দেখাই উচিত না। মানুষ জীবনে নানান রকম আঘাত পায়, নানান রকম ভাবে প্রতিহত হয়, নানান রকম করে তাকে পিছিয়ে আসতে হয়। সেই পিছিয়ে আসাটাকেই সর্বস্ব বলে মনে করে যদি আমি ঠিক করি আর আমি কোনোদিন এগোতে পারবো না, তাহলে তো বেঁচে থাকারই কোনো মানে থাকে না মশাই। ফলে আমি পিছিয়ে এলাম, ঠিক আছে, আমি অপেক্ষা করলাম, তারপরে আবার আস্তে 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 এগিয়ে যাবার চেষ্টা করব। এবং তার জন্য যেটা দরকার সেটা হচ্ছে খুব ঠান্ডা মাথা, তার জন্য যেটা দরকার সেটা হচ্ছে দৃঢ় প্রতিজ্ঞা, তার জন্য যেটা দরকার সেটা হচ্ছে নিজেকে সংহত করা। আজকের মতো শেষ করি। স্মরণে সৌমিত্র। শেষ করবার আগে বিশেষ করে যে কথাটা বলবার সেটা হচ্ছে অনুষ্ঠানটা কেমন লাগছে বলুন তো। মানে প্রায় 1 মাস হয়ে গেল, তো আমরা 1 তারিখে শুরু করেছিলাম, 1 মাস হয়ে গেল অনুষ্ঠানের। যা যা মনে হয় আপনারা লেখেন, খুব ভালো লাগে আমার। যদি এই অনুষ্ঠানটা ভালো লাগে তাহলে একটু লাইক করবেন। যদি মনে হয় যে আমি ছাড়া আরো আমাকে অনেকে বলেছেন যে আমি খুব শেয়ার করছি, আরো অনেকের কাছে পৌঁছে দিচ্ছি, যদি মনে করেন অনুষ্ঠানটা ভালো হচ্ছে তাহলে একটু শেয়ার করবেন।
আর যদি মনে হয় যে একবারে খুললেই এই অনুষ্ঠানটা পেয়ে যাব ইচ্ছে মতো, তাহলে সাবস্ক্রাইব করবেন। আর সবাই খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন। আবার পরের দিন।